আজকে আমরা দেখব ফিজিক্স সেকেন্ড পার্টের 8 চ্যাপ্টার আধুনিক পদার্থবিজ্ঞান। এই অধ্যায়টা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর এই অধ্যায়ের যে কনসেপ্টগুলো আছে কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মানে টোটালি বলা যায় টোটাল ফিজিক্সের মধ্যে যদি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো কাউন্ট করি এটা অন্যতম একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, তো এটা ভালো মতো করে পড়তে হবে। আচ্ছা, এখন আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণাটা কোথা থেকে এসছে? আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণাটা এখান থেকে এসছে যে আমাদের প্রিলিমিনারি যে সূত্রগুলো আছে বা আলোর যে ধর্মগুলো আমরা জানি, এগুলোর হচ্ছে কিছু লিমিটেশনস আছে। সেই লিমিটেশনসগুলো এখানে তোমার প্রকাশ করা হয়েছে যে এর লিমিটেশনসগুলো এক্স্যাক্টলি কোথায় কোথায় আছে, কেন এই লিমিটেশনসগুলো। তো দেখা যাচ্ছে যে আলোর 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 যে ধর্মগুলো আছে বা আলো যখন আমরা ডিসক্রাইব করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডিসক্রাইব করি হচ্ছে একে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে ডিসক্রাইব করার চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে এটাকে সম্পূর্ণভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে প্রকাশ করা সম্ভব হয় না। আচ্ছা, এখন তারপরে আসি যে আলোর তরঙ্গতত্ত্বের হচ্ছে সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি হচ্ছে কৃষ্ণবস্তুর বিকিরণ, তারপরে হচ্ছে কম্পটন ক্রিয়া, তারপরে রমন ক্রিয়া, পারমাণবিক বর্ণালী তরঙ্গ। তারপর এইগুলো আলো তত্ত্বের সাহায্যে আমরা প্রিভিয়াসে দেখছি যে এগুলো ব্যাখ্যা করা যায়, বাট সম্পূর্ণ ওয়েতে আমি আধুনিক যেহেতু কথা বলতেছি তার মানে হচ্ছে এখানে ব্রডলি যে ডিসক্রাইব করা ব্যাপারটা আছে এগুলো আমরা যে ব্যাপারটা আগে জেনে আসছি সেটার সাহায্যে আসলে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব হয় না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক বা প্লাঙ্কের তত্ত্ব। এখানে আমরা জানি প্লাঙ্কের ধ্রুবকটা এমন মানে এটা আমরা দেখছি কেমিস্ট্রিতেও দেখছি বা ফিজিক্সের একটা চ্যাপ্টারেও আছে যে আমার আলো আমরা জানি যে আলো এখানে হচ্ছে নিঃসরণ বা শোষণের সময় একটা শক্তি শোষণের সময় শক্তি বিচ্ছিন্নভাবে শক্তির প্যাকেট আকারে নির্গত হয় না, শক্তির প্যাকেট আকারে সম্পূর্ণ একটা শক্তির প্যাকেট আকারে নির্গত হয়। এখন এই প্যাকেটগুলো থাকে পূর্ণ সংখ্যক, ঠিক আছে? যে আলো যখন কোথাও থেকে বা কোনো শক্তি যখন কোথাও থেকে বের হবে তখন দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যক প্যাকেট আকারে সে বের হচ্ছে, আর প্রত্যেকটা প্যাকেটের শক্তি সর্বদা সমান থাকে। তো এখানে বলতেছে যে এই কণাগুলোর এই গুচ্ছকেই শক্তির কোয়ান্টাম তত্ত্ব বা নির্গত কোয়ান্টাম তত্ত্ব বলা হচ্ছে। এই কোয়ান্টাম শক্তি এই যে নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে সে বের হচ্ছে, প্রত্যেকটা প্যাকেটে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে, এই শক্তিগুলোকেই বলা হচ্ছে কি কোয়ান্টাম শক্তি। আর এই কোয়ান্টাম শক্তিকেই আমরা হচ্ছে এইচ ভি দিয়ে প্রকাশ করতে পারি বা এইচ নিউ দিয়ে প্রকাশ করতে পারি। এখন দেখা যাচ্ছে যে এটাকে এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকটা দেখা যাচ্ছে আমাদের এখানে আধুনিক পদার্থবিজ্ঞানে এটা অনেক বেশি একটা ইম্প্যাক্ট ফেলে, কারণ এই প্লাঙ্কের ধ্রুবকের মাধ্যমে আমরা অনেক কিছুর মানগুলো খুব সুন্দর মতোভাবে ডিসক্রাইব করতে পারি। আচ্ছা, এখন আমরা যে এতক্ষণ বললাম যে আলোর বা বিভিন্ন আমাদের থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো আছে, যে নিউটনের সূত্র বা যাই বলি না কেন, তো সেগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো প্রিভিয়াসে পড়ে আসছি এটা অনেকটাই সম্পূর্ণভাবে ডিসক্রাইব করা সম্ভব হয় না আগের এগুলো থেকে। তো এখানে প্রসঙ্গ কাঠামোর অন্যতম একটা ভ্যালু আছে বা অন্যতম একটা মূল্যায়ন আছে প্রসঙ্গ কাঠামোর। প্রসঙ্গ কাঠামোটা এখানে খুব ভাইটাল একটা রোল প্লে করে। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝাচ্ছে? যে আমরা আগেই দেখেছি যখন আমরা বেগের বা গতির যে অধ্যায়গুলো ছিল সেটা যখন করেছি, প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমি কোনো বস্তুর অবস্থানটা নির্ণয় করি বা কোনো একটা, যেমন আমরা বলেছি যে ধরো রাস্তার পাশে একটা গাছ আছে, ওই গাছের সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা, ওইটার সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা। যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে আমি কি গতিশীল, আর যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে আমি স্থির। তাহলে দেখা যাচ্ছে কোনো কিছু সাপেক্ষ ধরে আমাদের একটা কাজ করতে হয়। বা দেখা যাচ্ছে যে আমি ট্রেনে বসে আছি, সামনে আমার একদম বরাবরই সামনে আমার একটা ফ্রেন্ড বসে আছে, তার সাপেক্ষে আমি যে বসে আছি আমি স্থির, বাট ট্রেনের বাইরে যে একটা লোক আছে সে দেখতেছে আমি চলন্ত অবস্থায় আছি। তো দুইজনের কাছে আমার কিন্তু
সিচুয়েশনটা দুই রকমভাবে ডিসক্রাইব করা হচ্ছে। এজন্য প্রসঙ্গ কাঠামোটা অনেক ভাইটাল একটা রোল প্লে করে সঠিকভাবে কোনো বস্তুর অবস্থান সম্পর্কে জানতে, তার দৈর্ঘ্য সম্পর্কে জানতে, কোনো সময় সম্পর্কে সঠিকভাবে জানার জন্য আমাদের এই প্রসঙ্গ কাঠামোটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো দুই ধরনের, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, জড় প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝাচ্ছে? যেসব প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র বা নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য, তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হচ্ছে। আচ্ছা, নিউটনের গতির প্রথম সূত্র আমাদের মনে আছে কিনা জানি না, মানে আমরা একটু রিভিউ করি যে কোনো একটা বস্তু যে অবস্থানে আছে সবসময় সে অবস্থানে থাকতে চায়। হ্যাঁ, তো কোনো গতিশীল বস্তু কি থাকে, সবসময় গতিশীল বা সমগতিতেই বা সমদ্রুততেই চলার চেষ্টা করে, আর স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়। বাহ্যিক বল যদি প্রয়োগ না করি স্থির বস্তু স্থির, আর হচ্ছে গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকে। এটা হচ্ছে আমার নিউটনের প্রথম সূত্র। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে বলা হচ্ছে একে অভ্যন্তরীণ কাঠামো বা গ্যালিলীয় কাঠামো বলা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোকে। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, ভূপৃষ্ঠের তুলনায় সমবেগে গতিশীল সকল বস্তুর সাথে যুক্ত কাঠামোতে নিউটনের জড়তার সূত্র প্রযোজ্য হলে এরা প্রত্যেকেই জড় প্রসঙ্গ কাঠামো। তার মানে হচ্ছে ভূপৃষ্ঠে অবস্থিত বা ভূপৃষ্ঠের সাথে তুলনা করে সমবেগে চলমান যে কোনো বস্তুর কেই আমরা জড় প্রসঙ্গ কাঠামোর সাথে তুলনা করতে পারি, কিন্তু ঘূর্ণায়মান বস্তু জড় কাঠামো নয়। মানে যদি সমবেগে না চলে অন্য কোনো বেগে সে চলতে থাকে তাহলে সে জড় প্রসঙ্গ কাঠামো নয়। তারপরে বলেছে যে বস্তুর গতির হ্রাস বা বৃদ্ধি ঘটানোর জন্য মন্দন বা ত্বরণ সৃষ্টি হয়, অর্থাৎ সমবেগে চলে না বলেই একে জড় প্রসঙ্গ কাঠামো বলা যায় না। তার মানে কোনো বস্তু যদি, যেটা আমি বললাম যে কোনো বস্তু যদি আমার সমবেগে না চলে তাহলে দেখা যাচ্ছে একটা ত্বরণ বা মন্দন কাজ করবে তার উপরে। সেই ত্বরণ বা বন্ধন যখন আমার কাজ করবে তখন সেটাকে আমরা ওই যে নিউটনের প্রথম সূত্রতে ফেলতে পারবো না, যার কারণে এটা একটা জড় প্রসঙ্গ কাঠামো হবে না। জড় প্রসঙ্গ কাঠামো হতে হলে তার ত্বরণ হতে হবে 0 আর বাহ্যিক বল হতে হবে কত? 0। আর এখানে নিচে দেওয়া আছে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যে অক্ষের সাপেক্ষেই আমি ধরি না কেন, যে কোনো অক্ষের সাপেক্ষেই ওর ত্বরণের কোনো ওর কোনো ত্বরণ হবে না। আচ্ছা, অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমার যেটা বলা হচ্ছে যে এখানে নিউটনের গতির প্রথম সূত্র এটা মেনে চলে না। কোনো অসমবেগে চলমান কোনো কাঠামোকে যদি আমি প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরে থাকি বা তার যদি কোনো ত্বরণ ঘটে থাকে তখন তাকে অজড় প্রসঙ্গ কাঠামো বলছে। যেমন সাপোজ আমি যদি একটু জাস্ট একটা বাস্তব একটা উদাহরণ দেখাই, যে দেখা যাচ্ছে দুই সাইড থেকে দুইটা ট্রেন চলে যাচ্ছে, দুইটা অপোজিট সাইডে চলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে এদের যদি বেগের চেঞ্জ হয়, তার মানে যদি এদের ত্বরণ হয়, তো একটা ট্রেনের সাপেক্ষে অন্য ট্রেনের গতিটাকে সম্পূর্ণভাবে কিন্তু এখানে ডিসক্রাইব করা সম্ভব না, কারণ এখানে একজন আরেকজনের ত্বরণ হচ্ছে। যখনই আমার ত্বরণ হবে একজনের সাপেক্ষে অন্যজনের বেগটা বা সে কত দূরত্বে আছে বা সে কত ত্বরণে যাচ্ছে, এই সব কিছু ডেটাগুলো সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব হবে না। কার দ্বারা? অজড় প্রসঙ্গ কাঠামোর দ্বারা। আচ্ছা, অজড় প্রসঙ্গ কাঠামোর তে কীভাবে কাজ করে জিনিসটা একটু দেখি। দেখা যাচ্ছে যে এটা আমাদের হচ্ছে একটা এস কাঠামো, কলম ইউজ করি। এটা হচ্ছে আমাদের একটা এস কাঠামো, আর একটা হচ্ছে এটা আমাদের হচ্ছে এস প্রাইম কাঠামো। তো দেখা যাচ্ছে এই এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোটা কত? এ নট ত্বরণে অগ্রসর হচ্ছে, ওর এস এর সাপেক্ষে এস প্রাইমটা এ নট ত্বরণে অগ্রসর হচ্ছে। তাহলে এস প্রাইমের সাপেক্ষে এসটার গতিটা আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে ও কি মাইনাস এ নট ত্বরণে কি হচ্ছে? গতিশীল থাকতেছে। যেমন আমি যদি তোমাকে বলি যে
হ্যাঁ, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ওই যে ২টা ট্রেনের কথা বললাম। ট্রেন এখন যদি দেখা যায় একটা ট্রেনের মানুষ অন্য ট্রেনটাকে ডিসক্রাইব করবে কি যে ও উল্টা দিকে যাচ্ছে। তুমি যে ট্রেনের মানুষকে জিজ্ঞেস করো না কেন সে অপর ট্রেনের ডিসক্রিপশন বা অপর ট্রেনের পজিশনটা কীভাবে ডিসক্রাইব করবে হচ্ছে ও উল্টা দিকে যাচ্ছে, তাই না? তো এটাও এরকম যে দেখা যাচ্ছে একজনের সাপেক্ষে আরেকজন যদি দেখা যাচ্ছে ও যদি এখানে এ নটের মানে এ নট ত্বরণে এইদিকে অগ্রসর হয়, তাহলে ওর সাপেক্ষে ও কি গতিশীল, ও গতিশীল থাকলে ওর ত্বরণটা হবে মাইনাস এ নট। আচ্ছা, ঠিক আছে। এখন এই এস কাঠামোর মধ্যে যদি এ ত্বরণে একটা বস্তু গতিশীল থাকে, এস কাঠামোর মধ্যে যদি এ ত্বরণে একটা বস্তু গতিশীল থাকে, তাহলে এস প্রাইম কাঠামোর মধ্যে দিয়ে এই বস্তুটাকে কত গতিশীল বা কত অবস্থার গতিশীল বোঝা যাবে, সেটা বোঝা যাবে হচ্ছে এ মাইনাস এ নট ত্বরণে সে গতিশীল। মানে এটা যদি আমি তোমাকে বলি যে ওই যে সাপোজ আমি আবার এগেইনলি আমি ২টা ট্রেন বা ২টা গাড়ির কথাই আমি তোমাকে বলতেছি। একটা ট্রেনের মধ্যে যদি দেখা যাচ্ছে একটা বস্তু বা যে কোনো একজন ব্যক্তি একটা ট্রেনের মধ্যে দিয়ে এ বেগে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, আর ওর সাপেক্ষে ওর ত্বরণ হচ্ছে কত মাইনাস এ নট, তাহলে দেখা যাচ্ছে যে এই বস্তুটার কতটুকু ত্বরণ ও অবজার্ভ করবে, ওর অবজারভেশনে ওই বস্তুটার কতটুকু ত্বরণ হবে সেটা হচ্ছে এ মাইনাস এ নট। এখানে এস প্রাইম না, এখানে হবে এ প্রাইম। ওর সাপেক্ষে কতটুকু ত্বরণ হচ্ছে সেটা হচ্ছে এ প্রাইম ইকুয়ালস টু এ মাইনাস এ নট। আচ্ছা, তাহলে সেখান থেকে আমি যদি এফ ইকুয়ালস টু আমরা এফ প্রাইম ইকুয়ালস টু আমরা লিখতে পারি এফ মাইনাস এটা এফ মাইনাস আমরা লিখতে পারি হচ্ছে এফ নট, বা এফ নটটাকে আমি লিখতে পারি এফ মাইনাস এম এ নট। ঠিক আছে, আমরা এভাবে করে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যদি আমাদের এই একটা বস্তুর সাপেক্ষে মানে ওর সাপেক্ষে যদি ওর ত্বরণের মানটা আমার কত হয়ে থাকে, 0 হয়ে থাকে, বা ওর যদি দেখা যাচ্ছে আমার কতটুকু ফোর্স কাজ করছে সেটা যদি আমার 0 হয়ে থাকে, তাহলে আমার জিনিসটা কেমন আসবে, তাহলে আমার চলে আসবে এফ প্রাইম ইকুয়ালস টু এফ নট চলে আসবে, মাইনাস এফ নট চলে আসবে। আচ্ছা, এফ প্রাইম ইকুয়ালস টু মাইনাস এফ নট চলে আসতেছে। এটা কিভাবে কাজ করতেছে যে যদি আমাদের এখানে ত্বরণের মানটা কত চলে আসে, ত্বরণের মানটা যদি 0 চলে আসে, তার মানে হচ্ছে আমার এখানে কোনো বস্তু মানে ওই যে ট্রেনের মধ্যে একটা ব্যক্তি হাঁটাচলা করছে, আমরা সেটা ধরলাম না, আমরা একটা স্থির বস্তুকে ধরে নিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে একটা বস্তুর অবস্থানটা দেখা যাবে তার বিপরীত। তার মানে হচ্ছে এখানে একটা বস্তুর অবস্থান যদি হয় সাপোজলি ও যদি 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যদি চলে, তাহলে ও দেখবে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছে, কারণ ও আর ওর সম্পর্কে হচ্ছে নেগেটিভ প্রসেসে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অজড় প্রসঙ্গ। এখন দেখা যাচ্ছে কি কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমাদের কিন্তু সব জায়গাতে অজড় প্রসঙ্গ কাঠামোটা ইউজ হয়, বা অজড় প্রসঙ্গ কাঠামো আছে বলেই আমাদের এই যে সূত্রগুলোর মধ্যে এত লিমিটেশনস আছে। এখন এই অজড় প্রসঙ্গ কাঠামোগুলো নিয়েই মেইনলি আমাদের এখানে কাজগুলো করা হয়েছে, কারণ এত দিন বা এত সূত্র আমরা পড়ে আসছি, বেগের সূত্র পড়ে আসছি বা যাই পড়ে আসছি, সবগুলো কিন্তু জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে ছিল। আমরা একটা কাঠামোকে বা একটা প্রসঙ্গ বস্তুকে স্থির ধরে নিছি, বাট আমার ওই যে প্রসঙ্গ বস্তুটাও যদি গতিশীল থাকে, সেই ক্ষেত্রে প্রসেসিংটা কীরকম হবে, সেই ক্ষেত্রে আমার সবার গতি কিভাবে করে আমরা মেজার করতে পারবো, আমরা লেন্থ কিভাবে মেজার করব, আমরা টাইম কিভাবে মেজার করব, সেটা হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। আচ্ছা, এখন দেখি যে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তোমাকে বলি আপেক্ষিকতা জিনিসটা অ্যাকচুয়ালি কি। এই যে আমি বলছি যে অজড় প্রসঙ্গ কাঠামো, দেখা যাচ্ছে কি আমরা পৃথিবীর উপরে আছি, আমরা একটা গাছকে আমরা স্থির ধরে নিই, কিন্তু গাছটা কি আসলে স্থির না, সে কিন্তু স্থির না। পৃথিবী যে বেগে ঘূর্ণায়মান আছে, গাছটাও কিন্তু ঠিক সেম বেগে ঘূর্ণায়মান আছে। তো ওই গাছটাকে স্থির ধরে আমি পৃথিবীর উপরে গাছটাই স্থির আছে, ওই গাছটাকে স্থির ধরে পৃথিবীর উপরে যে কোনো বস্তুর গতিকে আমরা নির্ণয় করতে পারবো যে ও কি সমবেগে আছে, নাকি ও গতিশীল আছে, না কিভাবে আছে, ওর অবস্থানটা কিন্তু আমরা পৃথিবীর মধ্যে ওই গাছটার সাপেক্ষে পৃথিবীর মধ্যে যে কোনো বস্তুকে আমরা ডিসক্রাইব করতে পারবো, কারণ আমার গাছটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে স্থির।
কিন্তু দেখা যাচ্ছে এই গাছটাকে যদি আমরা সবসময় স্থির ধরি, ধরো আমরা পৃথিবীর বাইরে চলে গেলাম, আমরা চাঁদে চলে গেলাম, তাহলে আমরা চাঁদের মধ্যে আমাদের যে গতিশীলতা আছে সেটা ওই পৃথিবীর মধ্যে গাছটার সাপেক্ষে এই গতিশীলতা কি চাঁদের মধ্যে মানে চাঁদের সাথে আমরা যে চাঁদে আমাদের গতিটাকে কি সম্পূর্ণভাবে ডিসক্রাইব করতে পারবো? পারবো না। কেন পারবো না? কেন পারবো না সেটার অ্যান্সার হচ্ছে যে পৃথিবীর উপরে আমরা আছি, আমি আছি, আমার এই গাছটা আছে, দেখা যাচ্ছে যে এই গাছের সাপেক্ষে আমার গতিটা আমি নির্ণয় করতে পারলাম, কিন্তু আমি যখন চাঁদের উপরে আছি, এই পৃথিবীর উপরে এই গাছটা আছে, কিন্তু সময় সাপেক্ষে আমার অবস্থানটা যত চেঞ্জ হবে, সময় সাপেক্ষে গাছের অবস্থানটারও কিন্তু ততটা চেঞ্জ হবে। তো গাছটাকে সাপেক্ষ ধরে আমি যখন আমার অবস্থানটা নির্ণয় করতে চাবো, তখন কিন্তু গাছের এই অবস্থানটার পরিবর্তনও কিন্তু আমাকে কনসিডারে আনতে হবে। তার মানে আমাদের দুইটার কাঠামোটা চেঞ্জ হয়ে গেছে। কাঠামোটা চেঞ্জ হওয়ার কারণে আমি যে বেগে মুভ করছি সেইটা কিন্তু এখন অ্যাকচুয়াল ধরা যাবে না, কারণ গাছটাও কিন্তু মুভ করছে। আমার এই কনসিডারে কিন্তু এই ব্যাপারটাও আনতে হবে। যেমন করে আমরা এখানে দেখলাম যে F0 আর এফ হচ্ছে আমার মুভমেন্টটা, আর F0 হচ্ছে ওর মুভমেন্ট না। তাহলে আমি কিন্তু অ্যাকচুয়াল এফ বা ওর অবজারভেশনে আমার এফের মানটা কত সেটা জানার জন্য কিন্তু আমার দুইজনার গতির মানেরই প্রয়োজন আছে। ঠিক আছে, আই হোপ আমি বুঝাতে পেরেছি। ওকে, এটা হচ্ছে আপেক্ষিকতা, এমন একটা জিনিস যে আমাদের পৃথিবীতে সবই আপেক্ষিক। আমার কোনো কিছু একদম পরম নাই। তুমি এমন কিছু, যেমন আমরা পৃথিবীকে স্থির ধরলাম, আমি পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় যে কোনো যে পাহাড় বা এই গাছ যে কোনো কিছু আছে সেগুলোকে স্থির ধরে নিলাম, বাট পৃথিবীর বাইরে যখনই আমি চলে যাব তখনই দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব আপেক্ষিক হয়ে যাচ্ছে। তো আপাত দৃষ্টিতে আমরা স্থিরভাবে বা কোনো কিছু মোটামুটিভাবে মেজার করতে পারলেও বাট অ্যাকচুয়ালি কিন্তু সব কিছুই আপেক্ষিকতার উপর ডিপেন্ড করছে, কোনো কিছুই কিন্তু আমাদের পরম না। আচ্ছা, আমাদের এখানে আইনস্টাইনের যে তত্ত্বটা আছে সেখানে কি বলা হয়েছে যে স্থান, কাল ও ভর এদের কোনোটি নিরপেক্ষ বা পরম কিছু না। আমার হচ্ছে কোনো কিছুর অবস্থান, তারপরে হচ্ছে আমাদের সময়, তারপরে কোনো কিছুর ভর, এই কোনো কিছুই আমাদের স্থির না। এটা অবস্থান চেঞ্জের সাথে সাথে আমাদের এই সবগুলো ডেটাগুলো কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এই সবগুলোই হচ্ছে কি আপেক্ষিক। আচ্ছা, কোনো বিষয় অন্য কোনো বিষয়ের সাপেক্ষে বিবেচিত হওয়ার নামই আপেক্ষিকতা। তার মানে বোঝা যাচ্ছে যে ওই যে বলে না যে এক একজনের কাছে ভালো সংজ্ঞাটা এক এক রকম। তার মানে এই যে ভালো সংজ্ঞা বা খারাপের সংজ্ঞা এক একজনের, যার কাছে আমার কাছে একটা জিনিস ভালো বাট আরেকজনের কাছে ওইটাই খারাপ। তো দেখা যাচ্ছে এই ভালো খারাপের সংজ্ঞাটা যেমন এক একজনের কাছে এক এক রকমভাবে ভ্যারি করে, ঠিক সিমিলার ওয়েতে আমাদের এই যে স্থান, কাল, ভর এগুলো এক একটা পজিশনের জন্য এক এক রকমভাবে আমাদের ডিসক্রাইব করতে হয়, এক এক রকমভাবে ওর মানগুলো চলে আসে। ওকে, আচ্ছা, আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য সমূহ। প্রথম স্বীকার্যতে কি বলা হচ্ছে? জড় কাঠামো বা গ্যালিলীয় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ অভিন্ন থাকে, যে কথা আমি বলেছি। অন্য কথায় বলা যায় পরস্পরের সাথে সমবেগে ধাবমান সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপে সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। যেমন আমি এই কথাটা এখানে যেটা বলেছে যে পৃথিবীর উপরে আমি থাকলাম, এটা পৃথিবীর সাপেক্ষে পৃথিবী যে বেগে ঘুরছে ও কিন্তু সেই বেগে, গাছটাও কিন্তু সেই বেগে ঘুরছে। তো সেই সাপেক্ষে আমি যদি পৃথিবীকে স্থির ধরে নিই, আমরা ওকেও স্থির ধরে নিয়ে ওটার সাহায্যে আমার অবস্থানটাকে আমি কনসিডার করতে পারলাম, আমার অবস্থানটাকে আমি মেজার করতে পারবো। বাট দেখা যাচ্ছে যে আবার দেখা যাচ্ছে চাঁদ যে বেগে ঘুরছে পৃথিবীও সেই বেগে ঘুরছে। তার মানে আমি যদি ঘুরে এতটুকু পর্যন্ত আসি, এই গাছটাও ঘুরে এতটুকু, এখান থেকে ঘুরে এতটুকু পর্যন্ত আসবে। তো দেখা যাচ্ছে আমি যত দূর যাব গাছটাও ঠিক তত দূর যাবে। তার মানে আমরা দুইজন সমবেগে সমবেগে চলতেছি, মানে আমাদের দুইজনের প্রসঙ্গ কাঠামো ডিফারেন্ট হওয়ার সাপেক্ষেও বা যদিও আমাদের প্রসঙ্গ কাঠামো ডিফারেন্ট, তারপরেও দুইজনের বেগ সমান হওয়ার কারণে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে আমি
প্রসঙ্গ কাঠামোটাকে জড় প্রসঙ্গ কাঠামোই বলতে পারি। কারণ দেখা যাচ্ছে ওই যে বললাম আমি সময় যদি এই অবস্থানে আসি আর এই গাছটাও সময় এই অবস্থানে আসতেছে, তার মানে এখানে গাছের সাপেক্ষে আমি কিন্তু স্থিরই আছি। ওকে, তারপরে দ্বিতীয় স্বীকার্য কি বলা হচ্ছে, শূন্যস্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সর্বদা একই থাকে। এই বেগ আলোর প্রবাহের দিক, উৎস ও পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। তার মানে শূন্য স্থানে আমার আলোর বেগ, যে কোনো কিছুর বেগ আমার চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হয়, ঠিক আছে। যেমন ওই চাঁদের উপরেই যদি আমি অন্য বেগে চলাফেরা করি তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর উপর থেকে আমার ওই বেগটা কিন্তু অবজার্ভড হবে না, আমার কিন্তু অন্য যে কোনো ভ্যালু অন্য কেউ ডিটারমাইন করবে। তো দেখা যাচ্ছে যে আমরা যখন দেখব কিন্তু শূন্য মাধ্যমে বা যে কোনো মাধ্যমে দেখা যাচ্ছে শূন্য স্থানে যখন আমরা আলোর বেগটা অবজার্ভ করি, আলোর বেগটা সবসময় কি থাকে, সর্বদা একই থাকে। সেটা আলো কোন দিকে যাচ্ছে বা উৎসটা কোন দিক থেকে আসতেছে বা পর্যবেক্ষকের আপেক্ষিক বেগ, যেমন যে পর্যবেক্ষণ করতেছে আলোর বেগটাকে সেও যদি গতিশীল থাকে তারপরও আলোর বেগটা আমার সর্বদা কি দেখা হবে, সর্বদা সমবেগে আলো যে চলছে সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, আচ্ছা এখন দেখি যে জড় প্রসঙ্গ কাঠামোটার সাথে আমার এক্স্যাক্টলি কীরকমভাবে সম্পর্কটা আসে। আচ্ছা, এখানে নতুন কিছু নেই। এটা একটা জড় প্রসঙ্গ কাঠামো, এটা একটা জড় প্রসঙ্গ কাঠামো। তো দেখা যাচ্ছে ওর সাপেক্ষে ও ভি বেগে সমবেগে চলমান আছে, ওর সাপেক্ষে ও ভি সমবেগে চলমান আছে, ঠিক আছে। ও ভি বেগে এইদিকে যাচ্ছে, এক্স অক্ষের দিকে ভি বেগে যাচ্ছে। তার মানে ওর এক্স অক্ষটা যেই দিকে কাজ করতেছে ওর এক্স অক্ষটা সেই দিকে কাজ করতেছে, বাট ওর এক্স অক্ষটা ভি বেগে গতিশীল, বাট আমার ওয়াই অক্ষের দিকে কোনো চেঞ্জ নাই, আমার জেড অক্ষের দিকেও কোনো রকম কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। তাহলে এখানে একটা বস্তুর অবস্থান বা যেমন এখানে এক্স অক্ষ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে অবস্থানটা হচ্ছে বা যে কোনো একটা বিন্দুর অবস্থান আমি এখান থেকে ধরে নিলাম হচ্ছে এক্স, যেটার অবস্থানটা হচ্ছে পি এক্স কমা ওয়াই কমা জেড। এই বিন্দুর অবস্থানটা আমি ধরে নিলাম কত, পি এক্স কমা ওয়াই কমা জেড। এখন দেখা যাচ্ছে যেহেতু একজন আরেকজনের সাপেক্ষে ভি বেগে গতিশীল, তাহলে ওর অবস্থানটা এক্সের অবস্থানটা আমরা লিখতে পারি বা ওই এই প্রাইমের সাপেক্ষর অবস্থানটা হবে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি। কেন, এখানে ওর অ্যাকচুয়াল অবস্থানটা যদি এক্স হয়ে থাকে তাহলে ওর সাপেক্ষে, যেমন অ্যাকচুয়াল অবস্থানটা যদি আমাদের এক্স হয়ে থাকে তাহলে ওর সাপেক্ষে অবস্থানটা হবে কত, এক্স প্রাইম, ওর সাপেক্ষে অবস্থানটা হবে কত, এক্স প্রাইম। তাহলে এই এক্স প্রাইম যদি হয় তাহলে এক্স প্রাইম ইকুয়ালস টু আমরা এক্স মাইনাস ভিটি লিখতে পারি। কিভাবে লিখতে পারি, কারণ ও হচ্ছে ভি সমবেগে গতিশীল কার সাপেক্ষে, ওর সাপেক্ষে। ওকে, কিন্তু আমার ওয়াই এর দিক থেকেও কোনো রকম কোনো চেঞ্জ নাই আর জেডের দিক থেকেও কোনো রকম কোনো চেঞ্জ নাই। আর সময় এই ইয়েতে মানে এই কাঠামোতে আমি যে সময়টা ধার্য করছি, এখানে যদি 2 সেকেন্ডে ওর অবস্থানটা এক্স পরিমাণ হয় বা ও এক্স পরিমাণ যদি দূরত্ব যায়, তাহলে এখানেও আমার 2 সেকেন্ডেও কতটুকু পরিমাণ দূরত্ব যাচ্ছে সেটা আমরা অবজার্ভ করব। আচ্ছা, সেখানেও আমার হচ্ছে টি ইকুয়ালস টু আমাদের টি প্রাইম চলে আসতো। তাহলে বেগের দিকটা যদি আমি ধরি তাহলে ভি এক্স প্রাইম ইকুয়ালস টু ডি এক্স প্রাইম ডিভাইডেড বাই ডিটি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ডিটি, আর হচ্ছে এক্সের মানটা আমি বসাই ভিটি। তার মানে আমাদের এখান থেকে চলে আসতেছে হচ্ছে ডি বাই ডিটি এক্স মাইনাস ডি বাই ডিটি ভি টি। তার মানে এখানে হচ্ছে ভি এক্স মাইনাস এখানে শুধুমাত্র ভি থাকবে।
তার মানে হচ্ছে vx প্রাইম, এখানে যে বেগটা আমার মানে ওর সাপেক্ষে যে বেগটা আমরা দেখব সেটা হচ্ছে ওর অ্যাকচুয়াল বেগ, তার মানে হচ্ছে এক্স কাঠামোতে ওর অ্যাকচুয়াল বেগটা, আর হচ্ছে ও কত বেগের সমবেগে আছে সেইটা আমরা কি করে দিব, জাস্ট মাইনাস করে দিব, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তার মানে এটাই হচ্ছে আমাদের জড় প্রসঙ্গ কাঠামোতে বলা হয়েছে যে আমাদের যদি দুইটা জায়গা থাকে, দুইটা আলাদা আলাদা প্লেস থাকে, তো দুইটা আলাদা আলাদা প্রসঙ্গ কাঠামো, একজনের সাপেক্ষে আরেকজন ভি বেগে গতিশীল আছে, ওর সাপেক্ষে ওর অবস্থান, যে কোনো বিন্দুর অবস্থান যদি এক্স হয়, ও যেহেতু ভি বেগে গতিশীল আছে, সেই ক্ষেত্রে ওর অবস্থানটা, ওর সাপেক্ষে ওর অবস্থানটা দেখা যাবে এক্স প্রাইম ইকুয়ালস টু কত হবে, ওর অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে এক্স মাইনাস ও যে বেগে গতিশীল আছে ইন্টু টি, তার মানে হচ্ছে ও ভি বেগে গতিশীল আছে ইন্টু টি। তো এখানে আমরা যদি বেগটা অবজার্ভ করতে চাই, বেগটাও আমার সিমিলার ওয়েতে অবজার্ভ হবে, যে ওর অ্যাকচুয়াল বেগটা হবে ও কত বেগে গতিশীল আছে সেটা মাইনাস করতে হবে কার থেকে, ওর অ্যাকচুয়াল বেগ থেকে, সেটাই আমি দেখতে পারবো। ও ওইখান থেকে ওকে অবজার্ভ করবে যে ও এতটুকু বেগে চলমান আছে। ওকে, এখন আমাদের গ্যালিলিও সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাগুলো হচ্ছে যে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্য অনুসারে অ আর চ কাঠামো, এটা হচ্ছে এখানে অকাঠামো, একটা চ কাঠামো, চ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো অবশ্যই একই রূপে হবে। মানে যেহেতু আমার দুইটা সমবেগে আছে, তার মানে এখানে আমার পদার্থবিজ্ঞানের সূত্রগুলো যেভাবে করে কাজ করছে, এখানেও আমার সেমভাবে করে কাজ করতেছে, কারণ এখানে কোনো ত্বরণ হচ্ছে না, এখানে কি হচ্ছে, সমবেগে এরা একজন আরেকজনের সাথে গতিশীল আছে। তাই কিন্তু তড়িৎচুম্বকীয় সূত্রগুলোর ক্ষেত্রে এক কাঠামোর জন্য প্রসঙ্গ সূত্রগুলো অপর কাঠামোর জন্য ভিন্ন হয়। কিন্তু আমাদের হচ্ছে তড়িৎচুম্বকীয় যে সূত্রগুলো আছে, আমার নর্মাল গতিসূত্রগুলো মেজার করা যাবে, বা তড়িৎচুম্বকীয় সূত্রগুলোর ক্ষেত্রে দুইটা কাঠামোতে ডিফারেন্ট হবে, যার এইখানে হচ্ছে গ্যালিলিওটা আমার সীমাবদ্ধ। গ্যালিলিও সূত্রতেই বা গ্যালিলিও প্রসঙ্গ কাঠামোতে এটাই বোঝানো হচ্ছে, একটা কাঠামোর সাপেক্ষে অপর কাঠামোটা যখন সমবেগে গতিশীল থাকবে, প্রত্যেকটা কাঠামোতেই আমার সেম মানে প্রত্যেকটা সূত্র সমানভাবে কার্যকরী হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তড়িৎচুম্বকীয় সূত্রগুলো আমার কার্যকরী হচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে যে পুনঃ আপেক্ষিকতা বিষয়ে তত্ত্বের দ্বিতীয় স্বীকার্য অনুযায়ী দুইটা উভয় কাঠামোতে আলোর বেগ একই হবে, কিন্তু গ্যালিলিও রূপান্তরে ভিন্ন রূপ দেখা দেয়। আমাদের যেটা দেখা দিচ্ছে, আমাদের হচ্ছে আইনস্টাইনের যে ইয়েগুলো আছে, আপেক্ষিকতার যে মৌলিক স্বীকার্যটা আছে, সেই মৌলিক স্বীকার্যতে বলে দেওয়া আছে যে আলোর বেগটা ডিফারেন্ট হওয়া যাবে না, আলোর বেগটা সেম থাকবে। কিন্তু এখানে যদি আমি বেগটাকে আলোর বেগ দ্বারা প্রকাশ করি, তার মানে হচ্ছে আমার সিএক্স প্রাইমে আলোর বেগটা হবে এক্সের, এখানে আমাদের আলোর বেগ মাইনাস আমার যে বেগে গতিশীল আছে, ও যে বেগে গতিশীল আছে সেইটা, তার মানে ওর ক্ষেত্রে আলোর বেগ আর ওর ক্ষেত্রে আলোর বেগ কি ডিফারেন্ট দেখা দিচ্ছে, এইটা হচ্ছে আমাদের অন্যতম বড় একটা সীমাবদ্ধতা। আচ্ছা, লরেঞ্জের রূপান্তরের ক্ষেত্রে বলা হচ্ছে যে রূপান্তর সূত্র প্রয়োগে বিদ্যুৎ চুম্বকীয় সমীকরণ এক জড় কাঠামো থেকে অন্য জড় কাঠামোতে নিলে অভিন্ন রূপে প্রকাশিত হয়, তাকে লরেঞ্জ সূত্রই বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে এমন একটা কাঠামো বা এমন একটা স্বীকার্য এটা, যেটা দেখা যাচ্ছে যে এই সূত্রগুলো আমি যখন যে কোনো ইয়েতেই অ্যাপ্লাই করি না কেন, তখন দেখা যাবে যে কোনো কাঠামোর ক্ষেত্রেই আমার সমান মান দেখা দিবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সকল অভ্যন্তরীণ কাঠামোতে মানে তোমার অভিন্ন থাকে, কিন্তু একটা কাঠামোর সাপেক্ষে অপর কাঠামোতে যখন আমি নির্ণয় করতে যাব, তখন দেখা যাবে যে সেটা ডিফারেন্ট চলে আসছে। আচ্ছা, এখানে আমাদের কিছু আমরা সূত্র দেখি। সূত্রটা হচ্ছে কি, সাপোজ এখানেই আমরা যে লরেন্স সূত্র থেকে আমাদের আসছে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তার মানে হচ্ছে এই কাঠামোর সাপেক্ষে এই কাঠামো যদি ভি বেগে গতিশীল থাকে, তাহলে ওর অবস্থানটা যদি এক্স হয়, তাহলে এর সাপেক্ষে ওর অবস্থানটা কিভাবে নির্ণয় করতে পারি, এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার, এটা আমাদের লরেঞ্জের সূত্র থেকে চলে আসছে। তারপরে সময়,
আমাদের সময়ও কিন্তু ভ্যারিয়েবল। একটা কাঠামোর সাপেক্ষে সময় যেরকমভাবে পাস হয় অন্য কাঠামোর ক্ষেত্রে কিন্তু এরকমভাবে পাস হয় না। যেমন আমাদের একটা মুভি আছে, মুভির নামটা ভুলে গেছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একজন বাবা দেখা গেছে যে মহাশূন্যে চলে গেছেন। মহাশূন্যে গিয়ে তিনি অনেকগুলো বছর ওইখানে মহাশূন্যে কাটিয়ে আসছেন, রকেটের মধ্যেই অনেকগুলো বছর ছিলেন। তো যাই হোক, যে কোনোভাবেই হোক সে ফিরে আসছে, কিন্তু তার সাপেক্ষে সে যে মহাশূন্যে গেছেন, মহাশূন্যে যে গেছেন এর জন্য দেখা গেছে কি মহাশূন্যের সময় চেঞ্জিংটা মানে আমাদের পৃথিবীর সময় চেঞ্জিংয়ের সাথে সমান না। মহাশূন্যে দেখা যাচ্ছে যে যে কয় বছরে 1 বছর ধরা হয় বা ওর বয়স যতখানি বাড়ে পৃথিবীতে তার থেকে বেশি বয়স বাড়ে। যেমন সাপোজ আমি বলি যে সময়টাকে মহাশূন্যে ধরা হচ্ছে যে ওর 1 বছর পরিমাণ 1 বছর অতিক্রম হয়েছে, সেই সময়টাই যদি পৃথিবীতে অতিক্রম হয় তাহলে দেখা যাবে সেটা 10 বছর অতিক্রম হয়ে গেছে। তার মানে সময়টা হচ্ছে আপেক্ষিকভাবে কাজ করে। যাই হোক, আমি ক্লিয়ার করি। দেখা যাচ্ছে যে যখন সে গেছেন মহাশূন্যে অনেকগুলো বছর সে কাটায় আসছেন, কিন্তু এরপরে একটা টাইমে সে কী করেছে, পৃথিবীতে ব্ল্যাক হোলের মধ্যেও সে ইয়ে করছিল। তো যাই হোক, যে কোনোভাবেই হোক পৃথিবীতে আসার পরে সে যখন তার মেয়ের খোঁজ করে তখন তার মেয়ে দেখা গেছে অনেক বৃদ্ধ হয়ে গেছে, বাট ওই বাবাটা স্টিল ইয়াং। তার মানে দেখা যাচ্ছে যে ওনার বয়সটা কিন্তু ওই রকমভাবে তার অবস্থানটা, তার প্রসঙ্গ কাঠামোটা চেঞ্জ হওয়ার সাথে সাথে তার সময় পরিবর্তনের যে রুলসটা আছে সেইটা পৃথিবীর থেকে চেঞ্জ হয়ে যায়, যার কারণে ওনার বয়সটা দেখা যাচ্ছে ওই রকম বেশি পরিমাণে না বাড়লেও পৃথিবীতে থাকা ওনার মেয়ের বয়সটা কিন্তু বেড়ে গেছে। তার মানে সময়টাও আমার কিন্তু এখানে ভ্যারি করে। এখানে আমাদের কত চলে আসবে, এখানে চলে আসবে t মাইনাস vx বাই সি স্কোয়ার আর হচ্ছে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে টি এর সূত্রটা। আচ্ছা, বিপরীত লরেঞ্জের সমীকরণ বলতে যদি আমার হচ্ছে ভি বেগে গতিশীল না হয় মাইনাস ভি বেগে গতিশীল হয়, সেই ক্ষেত্রে আমার কি হবে, জাস্ট এখানে যেখানে আমরা এখানে মাইনাস সাইন ইউজ করছিলাম ওখানে জাস্ট প্লাস হয়ে যাবে। এটাই হচ্ছে বিপরীত লরেঞ্জের যে সূত্রটা আছে সেটা। ঠিক আছে।